নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকের আলোচনার বিষয় হলো এলিজি বা শোকগীতি, সনেট এবং অন্যান্য আকৃতিমূলক কবিতার বিভাগ। এলিজি বা শোকগীতি। এলিজি বা শোকগীতি বলতে আমরা এখন বন্ধু, আত্মীয় বা অতি নিকটজনের বিয়োগ ব্যথাকে উপলক্ষ করে কবির ব্যক্তিগত শোক ভাবনার প্রকাশকে বুঝে থাকি। কিন্তু বহু প্রাচীন এই গীতিকবিতায় ধারা সম্বন্ধে প্রাইমার অফ গ্রিক লিটারেচার গ্রন্থে সমালোচক জেব বলেছেন, এর বিষয়বস্তুর ব্যাপ্তি অত্যন্ত বেশি। যুদ্ধবিগ্রহ, পরাধীনতার যন্ত্রণা, রাজনৈতিক ব্যঙ্গবিদ্রুপ, আদর্শ জীবনযাত্রা সম্বন্ধে কবির ধারণা, মৃতের প্রতি শোক জ্ঞাপন প্রভৃতি অনেক বিষয়ই এলিজি লেখা হতো বলে তিনি জানিয়েছেন। ব্যক্তিগত শোক এবং মৃতের উদ্দেশ্যে রচিত কবিতাকে মোনোডি নামে আখ্যা করা উচিত বলে সমালোচক শ্রীশচন্দ্র দাস মনে করেন। আবার সমালোচক হাডসন জানিয়েছেন, গ্রিক এবং ল্যাটিন সাহিত্যে একটি বিশেষ ছন্দরূপকেই এলিজি বলা হতো। প্রথমে 6 মাত্রা ও পরে 5 মাত্রার সজ্জিত এই ছন্দরূপের আদর্শ যে কবি লংফেলোর একটি কবিতায় ধরা পড়েছে তাও তিনি দেখিয়েছেন। অবশ্য উদ্ভবকালে এলিজির বিষয় বৈচিত্র্য কত ছিল এবং কি সুনির্দিষ্ট ছন্দরূপ মেনে এই ধরনের কবিতা রচিত হতো তা জেনে আমাদের লাভ নেই। এলিজি শব্দটি এসেছে গ্রিক এলিজিয়া শব্দ থেকে, যার অর্থ বেদনার আকুলতা, এবং বর্তমানে শোক প্রকাশক কবিতা হিসাবে আমরা তাকে জানি। সুতরাং প্রচলিত অর্থকেই এক্ষেত্রে মেনে নিতে হবে। ইংরেজিতে শোক জ্ঞাপক ছোট এক ধরনের কবিতাকে বলে ডার্জ। তা সত্ত্বেও শোকের কবিতাকে সাধারণভাবে আমরা এলিজি ধরে নিতে পারি। বরং এলিজির কয়েকটি স্পষ্ট বিভাগের কথা আমাদের স্মরণে রাখা ভালো। এক ধরনের এলিজিকে বলা হয় ক্রিটিক্যাল এলিজি। এতে কবি সাহিত্যিকদের স্মরণে তার রচনাকর্মের সৌন্দর্য বিশ্লেষণ করা হয়, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করা হয়। ইংরেজি সাহিত্যে এই ধরনের এলিজির মধ্যে আর্নল্ডের হাইনেস গ্রেভ, ওয়াটসনের ওয়ার্ডসওয়ার্থ গ্রেভ উল্লেখযোগ্য। এলিজির অন্য এক বিশেষ বিভাগকে বলা হয় প্যাস্টোরাল এলিজি বা রাখালিয়া শোকগীতি। এর বৈশিষ্ট্য হল কবি তার ব্যক্তিগত শোককে এক নিঃসঙ্গ রাখালের বেদনার সঙ্গে অভিন্ন করে তোলেন, এবং রাখাল যখন তার শোক ও সন্তপ্ত চিত্তের পরিচয় ফুটিয়ে তোলেন তাতেই প্রকাশিত হয় কবির বেদনা। এই ধরনের এলিজির উদ্ভাবক গ্রিক কবি বিয়ন। তিনি ল্যামেন্ট ফর অ্যাডোনিস কবিতায় এই রীতির প্রথম প্রয়োগ করেন। লক্ষ্য করবার মতো, কবি বিয়নের মৃত্যুর পর তার শিষ্য কবি মস্কাস লেখেন এই একই রীতিতে ল্যামেন্ট ফর বিয়ন। এলিজি কবিতার প্রাচীন গ্রিক কবিদের মধ্যে উল্লেখযোগ্য কবি সিসনেরমাস, অ্যানাক্রেয়ন ও একেসব্রোটাস। ল্যাটিন ভাষার কবিদের মধ্যে নাম করা যেতে পারে কবি টিবিউলাস, ওভিড, টেসো প্রভৃতির। ইংরেজি সাহিত্যে এলিজি রচয়িতাদের মধ্যে আছেন মিল্টন, লিসিডাস, স্পেন্সারের অ্যাস্ট্রোজেল, শেলির অ্যাডোনেইস, ম্যাথু আর্নল্ডের রাগবি চ্যাপেল, হুইটিয়ারের ইন রিমেম্ব্রান্স অফ জোসেফ স্টার্স, ব্রাউনিংলোর লা সেইজিয়াস প্রভৃতি। টেনিসনের ইন মেমোরিয়াম দীর্ঘ এলিজির উদাহরণ। বাংলা সাহিত্যে উৎকৃষ্ট এলিজির মোটেই অভাব নেই, তবে বেশিরভাগ বাংলা এলিজি পড়তে পারে ক্রিটিক্যাল বা সমালোচনামূলক এলিজির মধ্যে, যেমন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর ও এবে কোথায় চলিলে, নবীনচন্দ্র সেনের মাইকেল মধুসূদন দত্ত বা গোবিন্দ দাসের বঙ্কিম বিদায় থেকে শুরু করে আধুনিককালের মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সুভাষ মুখোপাধ্যায়ের এলিজি পাথরের ফুল বা শক্তি চট্টোপাধ্যায়ের মানিক বন্দ্যোপাধ্যায়। অবশ্য এছাড়া বাংলা কবিতায় এই জাতীয় এলিজি আরও অনেক রয়েছে। রবীন্দ্রনাথের কথা ছেড়ে দিলেও
নজরুল ইসলামের গোকুলনাগ ও রবিহারা, সজনীকান্ত দাশের মর্ত হইতে বিদায় প্রভৃতি উল্লেখযোগ্য। রাখালিয়া শোকগীতি বা পেস্টোরাল এলিজি বাংলায় বিশেষ নেই, কিন্তু ব্যক্তিগত শোক থেকে লেখা কবিতা অনেক আছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিহারীলাল চক্রবর্তীর বন্ধুবিয়োগ, অক্ষয় কুমার বড়ালের এশা, করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, রবীন্দ্রনাথের স্মরণ, প্রেমেন্দ্র মিত্রের 3টি গুলি প্রভৃতি। ব্যক্তিগত শোককে বা বন্ধুবিয়োগকে লঘু রীতিতে পরিবেশনের যে একটি উদাহরণ পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য বনফুলের লেখা পরিমল গোস্বামী। এর প্রথম 2টি পংক্তি এইরকম: পরিমল, চলে গেলে? বেশ গেছো ভাই, এ জগতে বেঁচে থেকে কোনো সুখ নাই। ব্যক্তিগত শোক কিংবা বরেণ্য ব্যক্তিকে বাদ দিয়ে সাধারণ শোকবহ ঘটনা নিয়েও বাংলা এলিজি লেখা হয়েছে, যেমন সত্যেন্দ্রনাথ দত্তের কভারি নূরজাহান। তবে এলিজির চরম উৎকর্ষ আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের সত্যেন্দ্রনাথ দত্ত নামক দীর্ঘ কবিতায়। এই জাতীয় কবিতায় শোকের প্রাথমিক আঘাত কাটিয়ে যে আশার সুর শুনিয়েছেন মিল্টন, যে কারণে তিনি বলতে পেরেছেন উইপ নো মোর। কিটসের উদ্দেশ্যে কবিতা লিখতে গিয়ে শেলি যে কারণে বলতে পেরেছেন বাট দ্য পিওর স্পিরিট শ্যাল ফলো ব্যাক টু দ্য বার্নিং ফাউন্টেন হোয়েন্স ইট কেম। রবীন্দ্রনাথও সেই কারণেই এ ধরনের কবিতা বলতে পারেন, বাধা কি গো ঘুচিল চোখের, সুন্দর কি ধরা দিল অনিন্দিত নন্দন লোকের, আলোকে সম্মুখে তব উদয় শৈলের তলে আজি, নবসূর্য বন্দনায় কোথায় ভরিলে তব সাজি, নবছন্দে নতুন আনন্দ গানে। এই বলিষ্ঠ আশাই কবিতাটিকে ভিন্নতর আস্বাদ দান করেছে। সনেট। গীতিকবিতার যেসব শাখা একটি বিশেষ রূপকৃতি বা শিল্পরূপের বন্ধনকে স্বীকার করে নিয়েছে এবং সেই রূপকৃতি হিসাবেই খ্যাতি লাভ করেছে, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সনেট বা চতুর্দশপদী কবিতা। এখানে গীতিকবিতার আবেগকে 14 পংক্তির সীমিত আকারে এবং অন্যান্য কিছু নিয়মের মধ্যে আবদ্ধ রাখতে হয়। সম্ভবত এইসব বন্ধনের জন্যই সিসিল ডে লুইস নামে এক কাব্য সমালোচক মনে করেছেন সনেট গীতিকবিতার অন্তর্ভুক্ত হতে পারে না। কিন্তু প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যের খ্যাতিমান কবিগণ এই বন্ধনকে স্বীকার করেই সনেটের রূপকল্পে অসাধারণ কবিতা সৃষ্টি করেছেন। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় এই ধরনের কবিতা সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থের বক্তব্য, It was pastime to be bound within the sonnet's sanctity plot of ground। বাংলা সনেটের শিল্পী প্রমোদ চৌধুরী বলেছেন, ভালোবাসি সনেটের কঠিন বন্ধন, শিল্পী যাহে মুক্তি লভে অপরে ক্রন্দন। সমালোচক হাডসন বলেছেন, সনেটের এই বিভাগটি করা হয়েছে হোলি অন দ্য বেসিস অফ ফর্ম, এবং তার অভিজ্ঞ পরামর্শ, দ্য থিওট্রিক্যাল সিস্টেম অফ দ্য সনেট শুড হাউএভার বি কেয়ারফুলি অ্যানালাইজড অ্যান্ড মাস্টার্ড বাই এভরি স্টুডেন্ট অফ পোয়েটিক টেকনিক। সুতরাং সেই তাত্ত্বিক খুঁটিনাটি না জেনে আমাদের উপায় নেই, কিন্তু সেই সঙ্গে একথাও মনে রাখা ভালো যে ভাবের গভীরতাই সনেটের প্রাণ। সেখানে ফাঁকি পড়লে আঙ্গিক তাকে রুদ্ধ করতে পারবে না। একটি বিশেষ রূপকৃতির কবিতা হিসেবে সনেটের উদ্ভব ইতালিতে, তবে উদ্ভবের স্বল্পকালের মধ্যেই ইউরোপের বিভিন্ন ভাষায় সনেটের প্রসার ও জনপ্রিয়তা ঘটে এবং সনেটের ইতিহাসে ইতালির সনেটেরই মতোই গৌরব লাভ করে ইংরেজি সনেট। বাংলা ভাষায় এই জাতীয় কবিতার প্রচলন হয় বেশ কিছুটা পরে চতুর্দশপদী কবিতা নামে। পরে সনেট নামটি বাংলায় গৃহীত হয়। ইতালীয় ভাষায় সনেটো শব্দের অর্থ মৃদুধ্বনি, আকারে সংহত এবং কবির আত্মকথন বলেই এই ধরনের নাম তার হতে পারে। রূপের দিক থেকে ইতালীয় সনেট
বা ইতালীয় ভাষায় সনেটের পথিকৃৎ কবি পেত্রার্কের নাম অনুসারে পরিচিত পেত্রার্কীয় সনেটের সঙ্গে ইংরেজি সনেটের কিছু পার্থক্য আছে। পেত্রার্কীয় সনেটকে ধ্রুপদী সনেটও বলা হয়। এই রীতির সনেটে মোট 14 পংক্তি থাকে এবং সেই 14 পংক্তি দুটি বিভাগে বিভক্ত থাকে। প্রথম ভাগে থাকে 8টি পংক্তি, একে বলা হয়ে থাকে অক্টেভ বা অষ্টক। দ্বিতীয় ভাগে থাকে 6টি পংক্তি, একে বলা হয় সেস্টেট বা শতক। অষ্টকের সমান দুটি ভাগও কখনো কখনো দেখা যায়। 4 পংক্তির এই দুটি ভাগকে বলা হয় কোয়াট্রেন বা চতুষ্ক। সেভাবে শতকেরও সমান দুটি ভাগ কখনো কখনো দেখা যায়, তাদেরকে বলা হয় টারসেট বা ত্রিপদী। কবিতার স্থূল এই আঙ্গিক ছাড়াও পেত্রার্কীয় সনেটে অন্তানুপ্রাস বা চরণান্তিক মিলের একটি মোটামুটি নিয়ম ছিল। সেখানে অষ্টকের মিল থাকতো এইরকমই ক খ খ ক, ক খ খ ক। শতকের মিল থাকতো হয়তো গ ঘ ঞ, গ ঘ ঙ অথবা গ ঘ গ ঘ গ ঘ। ইংরেজি সনেটে কেউ কেউ অবশ্য পেত্রার্কীয় সনেটের আদর্শ অনুসরণ করেছে, যেমন জন মিল্টন ও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রধানত শেক্সপিয়ারই সনেটের অঙ্গবিভাগ ও মিলে কিছুটা ভিন্ন রীতির প্রবর্তনা করেছেন। তাই পেত্রার্কীয় সনেটের সঙ্গে ইংরেজি সনেটের পার্থক্য আছে না বলে তার সঙ্গে শেক্সপিয়ারীয় সনেটের পার্থক্য আছে বলাই ভালো। শেক্সপিয়ারীয় সনেটে অষ্টক ও শতক বিভাগে অনেক সময় মেনে চলা হয়নি। কখনো 8-6, কখনো 8-3-3, কখনো বা 12-2 বিভাগ করা হয়েছে। মিলের দিক থেকে শেক্সপিয়ার রীতিতে বেশি দেখা যায় এই ধরনের মিল: ক খ, ক খ, গ ঘ, গ ঘ, উ চ, উ চ, চ ছ ছ। মিলের দিক থেকে শেক্সপিয়ার রীতিতে বেশি দেখা যায় এই ধরনের মিল: ক খ, ক খ, গ ঘ, গ ঘ, উ চ, উ চ, ছ ছ। বাংলা সনেটেও 14টি পংক্তি থাকে, কখনো বা 18 পংক্তির সনেটও দেখা যায়। তার নাম চতুর্দশপদী কবিতা। এর সঙ্গে আবার পংক্তিতেও থাকে 14টি হরফ বা বর্ণ। অবশ্য আগেই বলা হয়েছে, কেবল রূপকৃতি নয়, ভাবের দিক থেকেও সনেটের কিছু বৈশিষ্ট্য রয়েছে। পেত্রার্কীয় সনেটে বিষয় হিসাবে আদর্শ ছিল প্রেম, কিন্তু পরে এই বিষয়ের অনেক বৈচিত্র্য কবিগণ সৃষ্টি করেছেন। যে ব্যাপারে সতর্ক থাকা দরকার সেটি হলো ভাবের অখণ্ডতা, গভীরতা ও সংযম। একটি অখণ্ড ভাব নিয়েই সনেট রচিত হয়। অষ্টকে সেই ভাবের প্রস্তাবনা, শতকে তার ব্যাখ্যা বা বিস্তৃতি। ঠিক এই নিয়ম কঠিনভাবে মানা না হলেও অষ্টক শতকের মধ্যে একটা পার্থক্য রেখা আমরা অনুভব করতে পারি। সুরের পার্থক্য কিছু ঘটে যেতে পারে, কিন্তু উভয় মিলে একটি অখণ্ড ভাবমণ্ডল সৃষ্টি করতে হবে। সনেটের রূপগত ও ভাবগত এইসব বৈশিষ্ট্য চিন্তা করে সমালোচক শ্রীশচন্দ্র দাস সনেটের 5টি প্রধান লক্ষণের উল্লেখ করেছেন। সনেট সাধারণভাবে 14 অক্ষর সমন্বিত 14 পংক্তির কবিতা। অষ্টক ও শতকের বিভাগ রক্ষা করাই সনাতন রীতি, যদিও রবীন্দ্রনাথ প্রমুখ এই রীতি মানেননি। এতে একটিমাত্র ভাবের দোতনা থাকে, এর ভাবে গভীরতা ও ভাষার ঋজুতা থাকবে। বিশেষ নির্মাণ রীতি অনুসরণ করতে হয় বলে গীতিকবিতার অন্যান্য শাখার মতো এটি স্বতঃস্ফূর্ত নয়। সনেটের জনক ইতালীয় কবি পেত্রার্ক হলেও ইতালি ভাষায় কবি দান্তে বা টেসো সনেটের বিশেষ সমর্থ শিল্পী ছিলেন। ইংরেজি ভাষায় সবচেয়ে উল্লেখযোগ্য সনেট রচয়িতাদের নাম আগেই করা হয়েছে, যদিও এই ধরনের কবিতা রচনায় ওয়াট এবং সারকে পথিকৃতে সম্মান দেওয়া হয়। ইংরেজি ভাষায় সবচেয়ে উল্লেখযোগ্য সনেট রচয়িতাদের নাম আগেই করা হয়েছে, যদিও এই ধরনের কবিতা রচনায় ওয়াট এবং সারেকে পথিকৃতের সম্মান দেওয়া যায়। পরবর্তীকালে জন কিটস, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড প্রভৃতি অনেকেই প্রথম শ্রেণীর সনেট রচনা করেছেন। বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত, তবে এর শ্রেষ্ঠ শিল্পী নিঃসন্দেহে রবীন্দ্রনাথ।
কিন্তু সেই কারণে মধুসূদনের কৃতিত্বকে ছোট করা যায় না। তিনি যে বাংলা সনেটের পথিকৃৎ তাই শুধু নয়, সেগুলি প্রায় সার্থক সনেটের আদর্শ হয়ে আছে। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সনেটগুলি পাওয়া যাবে তার চৈতালি ও নৈবেদ্য কাব্যগ্রন্থে। সনেট নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষাও তিনি করেছেন। সাধারণত তান প্রধান বা মিশ্র কলাবৃত্ত রীতিতেই সনেট রচনা করা হয়, কিন্তু তিনি ধ্বনিপ্রধান বা কলাবৃত্ত এবং শ্বাসাঘাত প্রধান বা দলবৃত্ত রীতিতেও যে সনেট রচনা করেছেন, যথাক্রমে খাপছাড়া কাব্যগ্রন্থের পাবনায় বাড়ি হবে গাড়ি গাড়ি ইটকিনি এবং আকাশপ্রদীপ কাব্যগ্রন্থের অন্ধকারের সিন্ধু তীরে একলাটি এই মেয়ে কবিতা দুটি তার দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করা যায়। দৃষ্টান্ত সংগ্রহ শ্রী আনন্দমোহন বসু। রবীন্দ্রনাথ পেত্রার্কীয় এবং শেক্সপিয়রীয় কোনো রীতিকেই সঠিকভাবে মানেননি। পূরবী কাব্যগ্রন্থের কিছু 18 হরফের সনেটও রচনা করেছেন, কিন্তু তার হাতে সনেট যে উপভোগ্য উৎকর্ষ লাভ করেছে সে কথা স্বীকার করতেই হবে। রবীন্দ্রনাথের আগে ও পরে সনেটের চর্চা হয়েছে। বাংলা কবিতা এবং উৎকর্ষের বিচারেও তার মান খারাপ নয়। দেবেন্দ্রনাথ সেনের অশোকগুচ্ছ কাব্যগ্রন্থের বেশ কিছু উৎকৃষ্ট সনেট রয়েছে। অক্ষয় কুমার বড়ালের সনেটগুলিও পড়তে ভালো লাগে। রবীন্দ্রনাথের পর যারা সনেট রচনায় কৃতিত্ব দেখিয়েছেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ্য প্রমথ চৌধুরী এবং তার সনেট পঞ্চাশত কাব্যগ্রন্থ। অন্যান্যদের মধ্যে মোহিতলাল মজুমদার, প্রমথনাথ বিশী, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, অজিত দত্ত প্রভৃতির নাম করা যেতে পারে। অন্যান্য আকৃতিমূলক বিভাগ। প্রধানত ফরাসি সাহিত্যের অনুকরণে ইংরেজি সাহিত্যে আকৃতিমুখ্য কয়েক ধরনের কবিতার প্রচলন হয়। এদের মধ্যে ট্রায়োলেট, রোদো, রোদেল, ফাবলো প্রভৃতি উল্লেখযোগ্য। বাংলায় এইসব রূপকৃতির চর্চা বিশেষ হয়নি। কেবল ট্রায়োলেট সামান্য কিছু লেখা হয়েছে। ইংরেজি সাহিত্য থেকে পাওয়া লিমেরিকও বাংলা কবিতায় জনপ্রিয়তা হয়েছে। সুতরাং সে দুটি প্রকারভেদের সামান্য পরিচয় এখানে দেওয়া যেতে পারে। এর সঙ্গে পত্রকাব্য নামে এক ধরনের দীর্ঘ কবিতার আলোচনা আমরা এখানে করে নিতে চাই, কারণ এখানেও আকৃতিটাই প্রাধান্য পায় এবং প্রকৃতির দিক থেকে মন্ময় হলেই তার আস্বাদ বাড়ে বেশি। ট্রায়োলেট। ট্রায়োলেট বা তেপাটি মোট 8 পংক্তির কবিতা। এর অন্তানুপ্রাস বা মিল এইরকম: ক খ, ক ক ক খ, ক খ। এর মধ্যে আবার চতুর্থ পংক্তিতে প্রথম পংক্তির, সপ্তম পংক্তিতে প্রথম পংক্তির এবং অষ্টম পংক্তিতে দ্বিতীয় পংক্তির প্রায় অনুবৃত্তি করা হয়। অবশ্য অন্তর্নিহিত ভাব বিশ্লেষণ করলে অনুবৃত্তিগুলিও বিভিন্ন অর্থের ব্যঞ্জনায় করে। বীরবল রচিত একটি তেপাটি কবিতার উদাহরণ দেওয়া হল: উষা আসে অচল শিয়রে, তুষারেতে বাঁধিয়া চরণ, স্পর্শে তার ভুবন শিহরে, উষা হাসে অচল শিয়রে, ধরে বুক নিহারে শিকরে, সে হাসির কনকবরণ, বর্ষসখী মনের শিহরে, হিমবুকে রাখিয়া চরণ। লিমেরিক। এর কোনো বাংলা নাম আমরা পাই না, যদিও আধুনিক কবিদের মধ্যে অনেকেই লিমেরিক লিখেছেন। অন্নদাশঙ্কর রায়ের বেশ উপভোগ্য কিছু লিমেরিক আছে। এই 5 পংক্তির ছোট কবিতা সাধারণত রচিত হয় কোনো লঘু বিষয় নিয়ে, অর্থাৎ হাস্য পরিহাসের উদ্দেশ্যেই এই কবিতা রচনা করা হয়। এই কবিতার অন্তমিলের ছক এই রকম: ক ক, খ খ ক, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পংক্তির মিল একরকম, তৃতীয় ও চতুর্থ পংক্তির মিল অন্যরকম, আবার পঞ্চম বা শেষ পংক্তির মিল প্রথম পংক্তির মতো। ইংরেজি কবিতায় প্রচুর প্রথম শ্রেণীর লিমেরিক রয়েছে। একটু পুরনো কবিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বুক অফ ননসেন্স রচয়িতা এডওয়ার্ড লিয়ার। রবীন্দ্রনাথের খাপছাড়ায় এই ধরনের কিছু কবিতা আছে, সেখান থেকে একটু উদাহরণ দেওয়া হলো:
হাত দিয়ে পেতে হবে কি তাহে আনন্দ, হাত পেতে পাওয়া যাবে সেটাই পছন্দ, আপিসেতে খেটে মরা তার চেয়ে ঝুলি ধরা, ঢের ভালো এক কথায় নাই কোনো সন্দ। এখনকার দিনের একটি উপভোগ্য লিমিরকও উল্লেখ করা যায়। কঞ্জুস বুড়ো বসে গেছে, পাখিদের বলে আয় কাছে, তোরা যদি ঠুকরিয়ে দাড়িগুলো নিস নিয়ে, নাপিতের খরচাটা বাঁচে। সত্যজিৎ রায়। লিপি কবিতা। লিপি কবিতা বা এপিস্টাইল একটি বিশেষ আকৃতির গীতিকবিতা। কবির মনের কল্পনা পত্রাকারে প্রকাশিত হয় এতে। রোমের কবি হোরেস এই আকৃতির কবিতার উদ্গাতা বলা যায়। অবশ্য এর একটি বিশিষ্ট শাখা পত্রকাব্য রচনার পথিকৃৎ ইতালির কবি ওভিড। তার বীরাঙ্গনাপত্র বা হেরোদিয়েস মধুসূদনের বীরাঙ্গনা কাব্যের প্রেরণা। এই ধরনের কাব্যে অবশ্য কাব্যগুণ যথেষ্ট নয়, তার সঙ্গে নাট্যগুণেরও প্রয়োজন হয়। সেই জন্য এই ধরনের কাব্যে যে কোনো ভাষাতে খুব বেশি রচিত হয় না। তবে লিপি কবিতা বা পত্রের আকারে লেখা কবিতা সব ভাষাতেই অল্প বিস্তর আছে। ইংরেজি সাহিত্যে পোপের এলোসিয়া টু এভেলার্ড এর উল্লেখযোগ্য উদাহরণ। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এরকম কিছু কবিতা রচনা করেছেন। অন্যান্যদের মধ্যে সত্যেন্দ্রনাথ দত্তের পুরীর চিঠি, রাধারানী দেবীর পরিণীতার পত্র প্রভৃতি উল্লেখ করা যায়। লিপি কবিতা বা পত্রকাব্যের মধ্যে শ্রেষ্ঠ নিঃসন্দেহে মধুসূদনের বীরাঙ্গনা কাব্য। মোট 11টি পূর্ণপত্র ছাড়াও কিছু অসমাপ্ত পত্র আছে এতে। প্রত্যেক পত্রেরই লেখিকা পৌরাণিক নায়িকা, যদিও এদের অভিযোগ, অনুরাগ প্রভৃতি মধুসূদনেরই কল্পিত। রবীন্দ্রনাথের গদ্য প্রবন্ধ কাব্যে উপেক্ষিতায় যে ধরনের কল্পনা আমরা লক্ষ্য করি, তার সঙ্গেই এই কল্পনা ঋদ্ধ হৃদয়ানুভূতির তুলনা করা যায়। যে আধুনিক দৃষ্টিভঙ্গি ও মানবিকতায় তারা সজীব, তাতে এই আঙ্গিকের সঙ্গে কবি কল্পনার মণিকাঞ্চন যোগ ঘটেছে বলা যায়। সমাপ্ত। বন্ধুরা, এই নতুন অডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। তাহলে শুনবে আমাকে পরের অডিওতে। ধন্যবাদ।